ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধে বাংলাদেশের উপরও কোপ, ৩৭% হলো ট্যারিফ। বিরাট চ্যালেঞ্জে উন্নয়নশীলরা, বলছেন বিশ্লেষক। এই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হলেও এখন এটাকে যদি আপনি এই ক্ষতিটা পুষিয়ে নিতে চান, তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে কিছু উদ্যোগ নিতে হবে। অর্থনৈতিক স্বাধীনতার নামে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক আরোপে তীব্র প্রতিক্রিয়া সারা বিশ্বে। পাল্টা বাণিজ্য যুদ্ধের হুঁশিয়ারি অনেকের। বিমস্টেক সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ডের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সাইডলাইনে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে পারে আগামীকাল। এখনো নগরে ঈদের আমেজ, লম্বা ছুটিতে কেউ কেউ ছাড়ছেন ঢাকা। কাল পরশু রাজধানীমুখী মানুষের স্রোত বাড়বে বলে ধারণা। সবাই তো আগেই চলে গেছে, এখন আমরা যেন একটু ফ্রি ভাবে যেতে পারি, এই জন্য আর কি ঈদের পরে যাচ্ছি। বাসগুলো নির্দেশ সময় সব ছেড়ে যাচ্ছে, কিন্তু যাচ্ছি না। আমরা আশা করতে পারি হয়তো আগামীকাল থেকে বা শনিবার তো ছাপাইতে পারে, শুক্র শনিবার দুদিন ছাপাইতে পারে। নির্বাচন প্রশ্নে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে দুর্ভাগ্যজনক হবে, বলছে বিএনপি। ছাত্র প্রতিনিধিদের পদত্যাগ করে রাজনীতিতে নামার আহ্বান লেবার পার্টির। গণপরিষদ ও সংসদ নির্বাচনে একক প্রার্থী দেবে এনসিপি, জানালেন সদস্য সচিব আক্তার হোসেন। সংস্কার ছাড়া ভোটের চেষ্টা হলে আন্দোলনের হুঁশিয়ারি। চট্টগ্রামে ভিক্ষাবৃত্তিতে পেশাদার প্রতারক, ছদ্মবেশ ধারণ ও মিথ্যার আশ্রয়। মানুষের আবেগ কাজে লাগিয়ে চলছে আয় রোজগার। আমন্ত্রণ দুপুরে বাংলাদেশে, আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। এবার যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কের খড়গ পড়ল বাংলাদেশ সহ ১৮৫টি দেশ ও অঞ্চলের ওপর। বাংলাদেশি পণ্যের শুল্কের হার বাড়িয়ে ৩৭% ধার্য করেছেন ডোনাল্ড ট্রাম্প। ন্যূনতম 10% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত ট্যারিফের কবলে পড়েছে বিভিন্ন দেশ। মার্কিন প্রেসিডেন্টের দাবি, অসম বাণিজ্য নীতির জবাব দিতেই এমন পদক্ষেপ। অভিযোগ, 5 দশকের বেশি সময় ধরে বৈদেশিক বাণিজ্যের লুটপাট, নিপীড়নের শিকার হয়ে আসছে যুক্তরাষ্ট্র। বুধবার স্থানীয় সময় বিকেলে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের সংবাদ সম্মেলনে বিশাল এক খতিয়ান নিয়ে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। কোন দেশের সাথে কতটা বাণিজ্য ঘাটতি তুলে ধরেন সে তালিকা। একই সাথে ঘোষণা দেন ১৮৫ দেশ ও অঞ্চলের উপর চাপানো হচ্ছে শুল্কের বিশাল বোঝা। বাদ পড়েনি এশিয়া থেকে অস্ট্রেলিয়া, আমেরিকা থেকে ইউরোপ কোনো অঞ্চল। ন্যূনতম 10% থেকে সর্বোচ্চ 50% পর্যন্ত ট্যারিফের কবলে পড়বে দেশগুলো। মার্কিন প্রেসিডেন্টের দাবি, দশকের পর দশক অসম বাণিজ্য নীতির শিকার হয়েছে যুক্তরাষ্ট্র। তাই নতুন শুল্ক আরোপের সিদ্ধান্ত ঘোষণার দিনটিকে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক স্বাধীনতার দিন আখ্যা দিয়েছেন তিনি। এটা স্বাধীনতা দিবস, যার জন্য বহুকাল অপেক্ষা করেছি। এপ্রিলের 2 তারিখ দিনটি আজীবন স্মরণীয় হয়ে থাকবে। এটা মার্কিন শিল্পের পুনর্জন্মের দিন, আমেরিকার লক্ষ্য পুনরুদ্ধারের দিন, আমেরিকাকে আবার সমৃদ্ধ করে তোলার সূচনার দিন। বাংলাদেশ সহ বর্ধিত ট্যারিফের কবলে পড়েছে আরও বহু দেশ। আগে দেশটিতে বাংলাদেশের পণ্যের শুল্কের হার ছিল গড়ে 15%। অতিরিক্ত শুল্কের কারণে দেশের রফতানি বাজার, বিশেষ করে পোশাক খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে ধারণা করছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রে বছরে প্রায় $840 কোটি পণ্য রফতানি করে বাংলাদেশ। এর মধ্যে বড় অংশই তৈরি পোশাক। পোশাক খাতে বাংলাদেশের অন্যতম প্রতিদ্বন্দ্বী দেশগুলোর মধ্যে চীন, ভারত, ভিয়েতনাম, কম্বোডিয়ার উপর শুল্কের হার বাড়িয়ে যথাক্রমে 34, 26, 46 ও 49% নির্ধারণ করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের উপর আরোপ হয়েছে 20% শুল্ক। আফ্রিকার দক্ষিণের ছোট দেশ লেসোথোর উপরও চাপানো হয়েছে 50% ট্যারিফ। শত্রু, মিত্র, কাছের দূরের সব দেশ দ্বারা দশকের পর দশক আমাদের দেশ লুটপাট, নিপীড়িত হয়েছে। 50 বছরের বেশি সময় ধরে আমাদের দেশ ও করদাতাদের ছিন্ন ভিন্ন করা হয়েছে। তবে আর তা হবে না। বিষয়টি খুব সাধারণ। আমাদের সাথে যা করা হবে সেটাই তাদের সাথে করা হবে। বেশিরভাগ দেশের উপর 5 এপ্রিল থেকে কার্যকর হবে বর্ধিত শুল্ক। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
বাংলাদেশি পণ্যের ওপর ৩৭% শুল্ক আরোপ করেছে যুক্তরাষ্ট্র। এর বিপরীতে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা পণ্যের শুল্ক পর্যালোচনা করা হচ্ছে, এমনটা জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার। সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া স্ট্যাটাসে তথ্য জানান তিনি। বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানিকৃত পণ্যের শুল্ক পর্যালোচনা করছে। জাতীয় রাজস্ব বোর্ড দ্রুত শুল্ক যৌক্তিকীকরণের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণের জরুরি বিভিন্ন বিকল্প চিহ্নিত করছে। স্ট্যাটাসে তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং বৃহত্তম রফতানি গন্তব্য। চলমান প্রচেষ্টা মার্কিন সরকারের সঙ্গে সমন্বিতভাবে শুল্ক সংক্রান্ত বিষয়টির সমাধানে সহায়ক হবে। মার্কিন বাজারে বাংলাদেশের পণ্য প্রবেশে বাড়তি শুল্ক আরোপের বিরূপ প্রভাব পড়বে রফতানি বাজারে, এমনটা মনে করেন অর্থনীতিবিদ ও কূটনীতিকরা। সিপিটির গবেষণা পরিচালক ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম অভিঘাত পর্যালোচনা এবং করণীয় নির্ধারণে সরকারি পর্যায়ে সেল গঠনের পরামর্শ দিয়েছেন। সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, ক্ষতি পুষিয়ে নিতে শিল্পের সক্ষমতা বাড়াতে হবে। এদিকে মার্কিন সরকারের বাড়তি শুল্ক আরোপের ঘটনাকে বাণিজ্য যুদ্ধের পদধ্বনি হিসেবে দেখছেন সানেমের নির্বাহী পরিচালক অধ্যাপক সেলিম রায়হান। শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সমস্ত পণ্যের রপ্তানি করে থাকে সেই একই ধরনের সমধর্মী পণ্য রপ্তানিকারক অন্যান্য এশীয় দেশ উচ্চ শুল্ক আরোপ হয়েছে। সুতরাং সেদিক থেকে বলতে পারেন এটা এক ধরনের মন্দের ভাব। এই দেশগুলো থেকে পণ্য আমদানি করতে গেলে বাংলাদেশ সহ সকলেরই উচ্চ মূল্য দিতে হবে তাদের আমদানিকারকদের, এবং সেটি তাদের দেশগুলোতে পণ্য ক্রয় ক্ষমতা কমিয়ে দেবে তাদের বায়ারদের, এবং যেটা বাংলাদেশের রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। এই রপ্তানিটা ক্ষতিগ্রস্ত হলেও এখন এটাকে যদি আপনি এই ক্ষতিটা পুষিয়ে নিতে চান, তাহলে কিন্তু আমাদের অভ্যন্তরীণভাবে কিছু উদ্যোগ নিতে হবে। আমাদের ইন্ডাস্ট্রিকে আরও এফিশিয়েন্ট কীভাবে করা যায় সেটা চিন্তা করতে হবে। ভ্যালু চেইনটাকে আরও কীভাবে সাবলীল করা যায় সেটা চিন্তা করতে হবে। বাংলাদেশ সহ অন্যান্য যে উন্নয়নশীল দেশ, এমনকি উন্নত বিশ্বের যে দেশগুলো, তারাও নতুন করে চিন্তা ভাবনা করবে কিভাবে এই বৈশ্বিক বাণিজ্য যে কাঠামো, যে ব্যবস্থাটা, সেটা কি ধরনের সংস্কার করা দরকার। এই মুহূর্তে বোঝাই যাচ্ছে যে ইউএস এর ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন তাদের এই ডাব্লিউটিওতে আস্থা নেই, এবং সেটা কিন্তু আমরা নানা ধরনের ইমপ্লিকেশন সামনে দেখতে পাবো, আরো বেশি বাণিজ্য যুদ্ধ, এবং এগুলোর কারণে কোনো দেশই বা ডাব্লিউটিওর কাছে গিয়ে কোনো প্রতিকার পাওয়ার হয়তো সেরকম কোনো আমরা সুযোগ দেখতে পাবো না। যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির জেরে বিশ্বজুড়ে তুঙ্গে উত্তেজনা, তৈরি হয়েছে বাণিজ্য যুদ্ধের শঙ্কা। ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মিত্র দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া সহ ইউরোপীয় ইউনিয়ন। পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে বিভিন্ন দেশ। এর মধ্যে ট্যারিফের বিরুদ্ধে ট্যারিফ বিল পাশ হয়েছে ব্রাজিলের পার্লামেন্টে। মিত্র থেকে শত্রু, কেউ যেন বাদ পড়েনি যুক্তরাষ্ট্রের কথিত লিবারেশন ডে শুল্কারোপ নীতি থেকে। দক্ষিণ কোরিয়া, জাপানের মতো দেশগুলোর ওপরও আরোপ হয়েছে যথাক্রমে 25 ও 24% শুল্ক, যাতে হতাশা প্রকাশ করেছে সিওল, টোকিও। 2019 সাল থেকে আমাদের দেশ যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বৈশ্বিক বিনিয়োগকারী। জাপানিজ কোম্পানিগুলো মার্কিন অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এবং রাখছে। আমরা খুবই হতাশ। এটি দুঃখজনক। বিশ্ব বাণিজ্যের উপর মার্কিন শুল্কারোপ গভীর প্রভাব ফেলবে। ওয়াশিংটনের সাথে যত দ্রুত সম্ভব আমরা আলোচনায় বসব। যুক্তরাষ্ট্রের শুল্কারোপকে সম্পূর্ণ ভিত্তিহীন ও অযৌক্তিক দাবি করেছে অস্ট্রেলিয়া। বলছে, অবন্ধুসুলভ আচরণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই শুল্কারোপের পেছনে ট্রাম্পের প্রশাসনের কোনো ভিত্তি নেই, কোনো যুক্তি নেই। এটা আমাদের দুদেশের অংশীদারিত্বের ভিত্তির বিরুদ্ধে। এটা কোনো বন্ধুর কাজ নয়। বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তা বাড়বে। ডোনাল্ড ট্রাম্পের শুল্কারোপের জেরে পাল্টা পদক্ষেপ নেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপ। জানিয়েছে শিগগিরই আসবে এ সংক্রান্ত ঘোষণা। এটা বিশ্ব অর্থনীতির জন্য বিশাল ধাক্কা। বিশ্ব বাণিজ্য তো ক্ষতিগ্রস্ত হবেই, সেই সাথে গোটা পৃথিবীর ভোক্তারাও ক্ষতিগ্রস্ত হবে। কিন্তু আমরা জবাব দিতে প্রস্তুত। স্টিল ও অ্যালুমিনিয়ামের উপর ট্রাম্পের আরোপিত শুল্কের বিপরীতে এরই মধ্যে আমরা পাল্টা ব্যবস্থা নিয়েছি। ব্যবসায়িক স্বার্থ সুরক্ষায় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত ইউরোপ। এরই মধ্যে পাল্টা পদক্ষেপ নিয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটির পণ্যের উপর শুল্ক আরোপ করে এমন যে কোনো দেশকে জবাব দিতে আইনও পাশ করেছে ব্রাজিলের পার্লামেন্ট। অনিক রহমান, যমুনা নিউজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশকে জবাব দিতে আইনও পাশ করেছে ব্রাজিলের পার্লামেন্ট। অনিক রহমান, যমুনা নিউজ।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের জেরে ধস নেমেছে এশিয়ার শেয়ার বাজারে। ফলে বিশ্ব বাণিজ্য ও সাপ্লাই চেনে বিপর্যয়ের শঙ্কা করা হচ্ছে। ট্রাম্পের এই শুল্ক আরোপে সবচেয়ে বেশি ভুক্তভোগী ভাবা হচ্ছে এশিয়ার দেশগুলোকে। ওয়াশিংটনের অন্যতম বাণিজ্যিক অংশীদার হিসেবে পরিচিত চীন, জাপান, ভিয়েতনাম ও দক্ষিণ কোরিয়া সহ অন্যান্য দেশের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করা হয়েছে, যার প্রভাব পড়েছে দেশগুলোর শেয়ার বাজারে। জাপানের নিক্কেইয়ের গড় শেয়ার 4.6% কমে 8 মাসের মধ্যে সর্বনিম্ন হয়েছে। এদিকে দক্ষিণ কোরিয়ার বেঞ্চমার্ক কোরিয়া কম্পোজিট স্টক প্রাইস ইন্ডেক্স 36.57 পয়েন্ট কমেছে। পতন ঘটেছে চীনের শেয়ার বাজারেও। দেশের মুদ্রা ইউয়ানের দর 7 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন হয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক বৃদ্ধি জেরে বিশ্বজুড়ে তীব্র অর্থনৈতিক মন্দার শঙ্কায় বিশ্লেষকরা। বলা হচ্ছে, ওয়াশিংটনের পদক্ষেপের জবাবে পাল্টা ট্যারিফ দিতে পারে অন্য দেশগুলো, যার ফলে বেড়ে যাবে বিশ্বের প্রায় সব পণ্যের দাম। এদিকে বিশ্লেষকরা বলছেন, পাল্টাপাল্টি শুল্ক আরোপের জেরে বাণিজ্য যুদ্ধ শুরু হলে চরম অস্থিরতা তৈরি হবে আন্তর্জাতিক বাজারে। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে একের পর এক ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রীতিমতো কাঁপন ধরিয়ে দিলেন বিশ্ব অর্থনীতিতে। একসাথে 185 দেশ ও অঞ্চলের উপর ট্রাম্পের বর্ধিত শুল্ক আরোপের সিদ্ধান্তে ব্যাপক নেতিবাচক প্রভাবের শঙ্কায় বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রকে অনুসরণ করে অন্য দেশগুলো যদি শুল্কের হার বাড়াতে শুরু করে তবে বিশ্বজুড়ে বাড়বে সকল পণ্যের দাম। এই শুল্ক দীর্ঘস্থায়ী হলে বিশ্ব অর্থনীতির ভিত্তির উপর যথেষ্ট প্রভাব পড়বে। সব আমদানি পণ্যে যদি অন্য দেশগুলো শুল্ক আরোপ শুরু করে তাহলে বিশ্বব্যাপী পণ্যের দাম বেড়ে যাবে। যেমন ধরা যাক, তাইওয়ান কম্পিউটারের চিপ আমদানি করে, শুল্ক বাড়লে চিপের দামও বাড়বে কম্পিউটারের দামও। যুক্তরাষ্ট্রকে জবাব দিতে অন্য দেশগুলো একই পদক্ষেপ নিলে হবে ভয়াবহ বাণিজ্য যুদ্ধ, যার জেরে আবারও তীব্র অর্থনৈতিক মন্দার কবলে পড়তে পারে বিশ্ব, শঙ্কা বিশ্লেষকদের। বিষয়টি খুবই উদ্বেগের। ট্রাম্পের শুল্ক আরোপের জবাব স্বাভাবিকভাবে অন্য দেশগুলো পাল্টা শুল্ক আরোপের মাধ্যমেই দেবে। এই বাণিজ্য যুদ্ধ যদি আরো তীব্র হয় তাহলে আমরা 2014 সালের মতো বৈশ্বিক মন্দা দেখতে পাবো। এমনকি পরিস্থিতি সে সময়ের চেয়েও ভয়াবহ হতে পারে। মনে করা হচ্ছে, ট্রাম্পকে থামানোর আপাতত কোনো পথ নেই। আপিল বিভাগ সক্রিয় না হওয়ায় বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রক সংস্থা WTO বর্তমানে রীতিমতো অকার্যকর। কাজেই সেখানে অভিযোগ করেও কোনো সমাধান পাবে না ভুক্তভোগী দেশগুলো। বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ করে লাভ হবে না। 2020 সাল থেকে সংস্থাটির আপিল বিভাগ সক্রিয় নেই, কারণ যুক্তরাষ্ট্র সেখানে নতুন বিচারক নিয়োগে বাধা দিয়ে আসছে, আর এই দ্বন্দ্বের সমাধানও হচ্ছে না। কেউ কেউ বলছেন, অনেক দেশই এই পরিস্থিতিতে বাণিজ্যের জন্য নতুন বাজার খুঁজবে, তবে যুক্তরাষ্ট্রের বিকল্প পাওয়া সহজ হবে না। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ। বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে থাইল্যান্ড পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। স্থানীয় সময়ে দুপুর 12টায় ব্যাংককে পৌঁছান তিনি। থাইল্যান্ডের সুবর্ণভূমি বিমানবন্দরে অবতরণ করে ডক্টর ইউনুসকে বহনকারী বিমান। তাকে স্বাগত জানান দেশটির মন্ত্রী জিরাপন সিন্ধুপ্রাই। এর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সকাল 8:55 ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন ডক্টর ইউনুস। স্থানীয় সময় বিকাল 3:30 বিমস্টেক ইয়ং জেনারেশন ফোরামে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা। এদিকে এরই মধ্যে থাইল্যান্ডে বিমস্টেকের মন্ত্রী পর্যায়ের আলোচনা শুরু হয়েছে। সে আলোচনায় যোগ দেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সই হয়েছে মেরিটাইম ট্রান্সপোর্টেশন সহযোগিতা চুক্তি। সেখানে সই করেছেন 7 সদস্য রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রীরা। আগামী 2 বছরের জন্য বিমস্টেকের পরবর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। বিমস্টেক সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হতে পারে কাল। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান এ তথ্য জানান। শুক্রবার রাতে দেশে ফিরবেন ডক্টর ইউনুস। আগামী নির্বাচনে এনসিপির হয়ে কাউনিয়া পীরগাছা নিয়ে গঠিত রংপুর 4 আসনে লড়বেন তিনি। তাই চলছে নানামুখী দৌড়ঝাঁপ। ঈদের নামাজের পর কাটিয়েছেন শহীদদের বাড়িতে বাড়িতে। নির্বাচন না, আগে সংস্কার করে তারপরে নির্বাচন। যমুনা টেলিভিশনের সাথে একান্তে কথাও বলেন আক্তার। বলেন, নির্বাচন কমিশনে দলের আবেদন ও মার্কার জন্য প্রস্তুতি শেষের পথে। উচ্চ আদালতের রায়ের আলোকেই কমিশনে জমা পড়বে আবেদন।
জানান সব আসনেই প্রার্থী দেবে এনসিপি। নির্বাচন কমিশনের নিবন্ধিত হবার জন্য যে শর্তাদিগুলো রয়েছে 21টি জেলায় জেলা কমিটি এবং অফিস থাকা, 100টি উপজেলায় উপজেলা কমিটি এবং অফিস থাকার যে বাধ্যবাধকতার কথাগুলো বলা হয়েছে, আমরা খুব অল্প সময়ের মধ্যেই এই শর্তাদিগুলো আমরা পূরণ করতে পারবো এবং যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব আমরা নির্বাচন কমিশনের নিবন্ধনের জন্য আবেদন করব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা সদ্য আমাদের যাত্রাটা শুরু করেছি, কিন্তু আমাদের যাত্রায় গণমানুষের সমর্থন রয়েছে। আক্তার জানান স্বল্প ও মধ্যমেয়াদী সংস্কার ছাড়া নির্বাচনের চেষ্টা করা হলে আন্দোলন গড়ে তুলবে এনসিপি। বলেন গণপরিষদ এবং জাতীয় সংসদ নির্বাচন একসাথে করার জন্য চাপে রাখা হবে সরকারকে। সংস্কার এবং বিচারের দৃশ্যমানতা একই সাথে গণপরিষদ নির্বাচনের যে বাস্তবতা আছে সে ব্যাপারেই যেন সরকার তাদের কর্মসূচিগুলো গ্রহণ করে। যে সরকারকে যদি চাপে পড়ে সংস্কারবিহীনভাবেই দেশটাকে ছেড়ে দিতে হয়, সেক্ষেত্রে অবশ্যই আমরা জনগণকে সাথে নিয়ে দুর্বার আন্দোলন করে তুলব। আক্তার বলেন শুধু ঐতিহাসিক নয়, অভ্যুত্থানের দালিলিক প্রমাণ হিসেবে সরকারকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন করতে হবে। যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব সরকার যেন স্ব উদ্যোগী হয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমতের ভিত্তিতেই জুলাই ঘোষণাপত্র তারা জারি করেন। এবং একই সাথে আমরা এটাও মনে করি যে জুলাই ঘোষণাপত্র তার একটা আইনি বাধ্যবাধকতার জায়গা থাকতে হবে, নিছক কোনো ঐতিহাসিক দলিল নয়, বরং এর মধ্য দিয়ে যেন একটা আইনি বাধ্যবাধকতার জায়গা তৈরি হয়। এর আগে 27 মার্চ 6 দিনের রংপুর সফরে আসার সময় ভ্যানগাড়িতে গণসংযোগ করেন আক্তার হোসেন। 24 জুলাই বিপ্লবের পর 71-এর আকাঙ্ক্ষা সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার নিশ্চিতের পাশাপাশি অর্থনৈতিক মুক্তি এবং ফ্যাসিবাদ এবং আধিপত্যবাদ বিরোধী বাংলাদেশ বিনির্মাণে যে নয়া মধ্যপন্থার রাজনৈতিক বন্দোবস্তের কথা বলছে এনসিপি। বাংলাদেশে বিদ্যমান রাজনৈতিক বাস্তবতায় সেই বয়ান বাস্তবায়ন কতটুকু সম্ভব, সেজন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। সরকার, মাজারুল মান্নান, যমুনা নিউজ, পীরগাছা, রংপুর। ইংরেজি দৈনিকের এক নারী সাংবাদিককে রাজধানীর বনশ্রীতে হেনস্থা ও মারধরের ঘটনায় 3 জনকে আটক করেছে র্যাব। এর আগে বুধবার রাত 8টায় বনশ্রীর ই ব্লকের 3 নম্বর সড়কের একটি জুসের দোকানের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী অভিযোগ করেন বাসার সামনে জুসের দোকানে গেলে তাকে উত্ত্যক্ত করে বখাটেরা। এর প্রতিবাদ জানালে ওই সাংবাদিক ও তার ছোট ভাইকে মারধর করা হয়। বাধা দিতে গেলে তাকে শারীরিকভাবেও লাঞ্ছিত করা হয়। ঘটনাটি ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় হামলাকারীদের একজন নিজেকে সাংবাদিক দাবি করে উল্টো হুমকি দেয়। এ ঘটনায় জিসান ও পার্থিব নামে 2 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত বেশ কয়েকজনের নামে রামপুরা থানায় মামলা করেছে ভুক্তভোগী। পরে গভীর রাতে রাজধানীর রামপুরা থানাধীন মেরাদিয়া এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়। এরপর তার দেওয়া তথ্য অনুযায়ী বেইলি রোড থেকে রাইসুলকে আর গ্যান্ডারিয়া থেকে কাউসারকে গ্রেফতার করা হয়। ভিক্ষাবৃত্তি স্বীকৃত না হলেও বহু পুরনো একটি পেশা, এটি নিয়েও চলছে বাণিজ্য। অনেকে অক্ষম বা নিরুপায় হয়ে এ পথে নেমেছে, তবে পেশাদার প্রতারকের সংখ্যাও নেহাত কম নয়। চট্টগ্রাম শহরে বেশি সক্রিয় এরা। ভিক্ষার জন্য শিশু ভাড়া করা হয়। বোঝা দেয় কে প্রকৃত ভিক্ষুক আর কে ছদ্মবেশী। সিফাতুল ইসলাম জাবেদের তোলা ছবিতে আলামিন শিকদার রিপোর্টে বিস্তারিত। কোলে 5 মাসের এক শিশু নিয়ে ভিক্ষা করছে আরেক শিশু। জিজ্ঞেস করলে জানায় বোন হাসপাতালে, তাই বোনের বাচ্চা নিয়ে চিকিৎসার জন্য পথে নেমেছে। হাসপাতালে বোনের খোঁজ নিতে যেতে চাই আমরা। মিথ্যা ধরা পড়ার পর তাকে বাঁচাতে এগিয়ে আসে আরেকজন। অতঃপর স্বীকারোক্তি, বাচ্চাটি কারো বোনের নয়, একবেলা 400 টাকার বিনিময়ে ভাড়া করে এনেছে। বোন মেডিকেলে, ও কয় নম্বর রুমে জানি না, কিন্তু কি আমার সাথে যারা আছে ওরাও দেখছে। সবাই বোন ডাকো, আপন বোন না কেউ। তো তুমি বললে যে তোমার আপন বোন। আমার বোন, আমরা বোন ডাকি বলতে সবাইকে বোন পরিচয় দিব। কয় টাকা? 500 টাকা। 500 টাকা পেলে মানে যার বাচ্চা তার ভিতরে 400, তুমি রাখো 100। একই শিশু নিয়ে বিকেলে ভিক্ষায় নামেন আরেক বৃদ্ধা। শুরুতে নিজের মেয়ে বললেও ক্যামেরা দেখে বলেন এটা তার নাতি। তবে সাথে থাকা বাকি ভিক্ষুকদের দাবি বাচ্চাটি ভাড়া এনেছেন, কারণ বাচ্চা দেখলে ভিক্ষা বেশি মিলে। এই বাচ্চা কার? এই বাচ্চা আমার নাতি। না, আগে আমাদেরকে বলছেন আপনার। না না, ওরা মনে করেন বাচ্চা না ভিক্ষা করলে পয়সা বেশি পাইতেছে। কে পঙ্গু বা অসহায়, কে প্রকৃত ভিক্ষুক বোঝা দেয়। ধোকায় পড়ে যান পথ চলতি মানুষও। এগুলা এই যে ভিক্ষুকরা বাচ্চা কাচ্চা কোত্থেকে আনে,
একদিন এই মহিলা একদিন এক বাচ্চা আনে। মানবিকতার দিক থেকে এটা আসলে অনেক অনেক খারাপ লাগে। তবে অনেকে অনন্যোপায় হয়ে এ পথে। প্রতিবন্ধী এই ভিক্ষুকের দাবি ৩০০ টাকার সরকারি সহায়তাও এখন বন্ধ। সরকারের পক্ষ থেকে মনে করেন ভাতা দিতে, এখন ভাতাও বন্ধ করে দিচ্ছে। বাচ্চা ভাড়া আনে মনে করেন 1000 কামাইলে এদেরকে 1500 দেয়, এরা 500 নেয়। বন্দর নগরীতে দিন দিন ভিক্ষুকের সংখ্যা বাড়লেও চোখে পড়ে না সমাজসেবা অধিদপ্তরের তৎপরতা। তাদের তালিকায় পুরো চট্টগ্রাম জেলায় ভিক্ষুক মাত্র 1263 জন। পুনর্বাসনের নামে সহায়তা পেয়েছে 83 জন। ঢাকা শহরে, চট্টগ্রাম শহরে ভিক্ষা করে, তাই গ্রামের বাড়িতে হয়তো মফস্বলে হয়তো তার দালান কোটা আছে, তাদেরকে কর্মসংস্থানের সুযোগ করে দিছি। যে ঘুরে ফিরে আমাদের কাছেও আসছে, এমনও আছে, পরে আবার হয়তো লজ্জা পরে আবার সরে গেছে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দুপুরে বাংলাদেশে আরও একটা বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। গাজীপুরের শ্রীপুরের সাতখামাই রেল স্টেশন এলাকায় একটি ট্রেনের পাওয়ার কারে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে এতে কেউ হতাহত হয়নি। স্থানীয়রা জানায়, মহুয়া কমিউটার ট্রেনটি সকাল 9:15টায় ঢাকা থেকে নেত্রকোনার মোহনগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়। বেলা 11:15টার দিকে গাজীপুরের শ্রীপুরের সাতখামাই স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনের পাওয়ার কারে আগুন দেখতে পায় স্থানীয়রা। পরে চালক ট্রেন থামিয়ে দেন। খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসে। ফায়ার সার্ভিসের 2টি ইউনিটের 40 মিনিটের চেষ্টা নিয়ন্ত্রণে আসে আগুন। এ ঘটনায় ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 11:50-এর মধ্যে আমরা আগুনটা নিয়ন্ত্রণ করেছি, 23 মিনিটে মাত্র, 23 মিনিটে। আর 12:30টায় আমরা আগুনটা পুরো নিয়ন্ত্রণ করেছি। আগুনটা কি কারণে লেগেছে সেটা তদন্ত করে বলা যাবে, তবে প্রাথমিকভাবে মনে হচ্ছে হয়তোবা জেনারেটর। পাবনায় আধিপত্য বিস্তারের জের ধরে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতরাতে শহরের অনন্ত হরিজন কলোনির সামনে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, অনন্ত এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দোগাছি ইউনিয়নের ইউপি সদস্য শহীদ মেম্বারের অনুসারীদের সাথে আরাফাতের বিরোধ চলছিল। এর জের ধরে আরাফাতকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায় প্রতিপক্ষ। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরাফাতের। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে উত্তেজনা দেখা দেয় এলাকায়। ভাঙচুর করা হয় শহীদ মেম্বারের বাড়ি। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। অভিযুক্তদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। গাজায় বর্বরতা চালিয়ে যাচ্ছে তেল আবিব। বুধবার একদিনে আরও 77 ফিলিস্তিনি প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে বহু নারী ও শিশু রয়েছে। উত্তরে জাবালিয়া শরণার্থী শিবিরে ইউএনআরডব্লিউ এর একটি স্বাস্থ্য কেন্দ্রে হামলা চালিয়েছে সেনারা। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই করেছে বোমা বর্ষণ। প্রাণ গেছে শিশুসহ অন্তত 20 জনের। বেইত হানুন, বেইত লাহিয়াতেও আক্রান্ত হয়েছে শরণার্থী শিবির। দক্ষিণে খান ইউনিসের বিভিন্ন এলাকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হতাহতের শিকার অন্তত 14 জন। গাজা জুড়ে ভয়াবহ আগ্রাসনের পরও সামরিক অভিযান আরও জোরদারের হুঁশিয়ারি দিয়েছে তেল আবিব। রাফা ও আশপাশে এরই মধ্যে আরও বাড়িয়েছে সেনা উপস্থিতি। বিমস্টেক সম্মেলনে তরুণদের জন্য আয়োজিত ইয়াং জেন ফোরামে বক্তব্য রাখবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যাংককের IOM সেন্টারে সে আয়োজন চলছে, সরাসরি চলে যাচ্ছে সেখানে। I tried to get inspiration from young people, and that helped me to move in the direction that I see in the eyes of the young people and the hopes and aspirations of the young people. That has driven me all along. So I'm very happy that this BIMSTEC journey for me begins with the young people. In this brief presentation, I'll just talk about some of the highlights of my story, how it went. But excellencies and ladies and gentlemen, and my young friends, first I must express my deep condolences for the tragedy that's taken away so many lives in Myanmar and also in Thailand. And this
makes us aware of the limitation of our capacity to save people. And uncertainty, the way nature behaves, that we cannot track. We have a long way to go, how to make sure we understand the nature and get along with it, making sure we can save people from the uncertainties that confronts us. Bangladesh is also a part of the area which is prone to earthquake. Luckily, we have not hit by such tragedy in Bangladesh yet. I'll just give an idea how I got into the things that I have done in the past. বিমস্টেক শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে বক্তব্য রাখছিলেন ডক্টর ইউনুস। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। আর এই ছিল দুপুরে বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।